ইরান ও আফগানিস্তান সহ 12টি দেশের নাগরিকদের আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে নির্বাহী আদেশ সই দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া আরও 7টি দেশের উপর সীমিত আকারে বিধিনিষেধ দেওয়া হয়েছে। আসছে 9 জুন থেকে এই আদেশ কার্যকর হবে। বুধবার হোয়াইট হাউস থেকে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়ে বলা হয়, যদি যথার্থ অগ্রগতি হয় তাহলে এই তালিকা পর্যালোচনা করা হতে পারে। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প এও বলেছেন, বিশ্বের অন্যান্য অঞ্চলে নতুন হুমকি দেখা দিলে আরও দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে। এ নিয়ে দ্বিতীয়বার সুনির্দিষ্ট করে কোনো দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প। এর আগে নিজের প্রথম মেয়াদে 2017 সালে তিনি একই ধরনের একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। বিগ বিউটিফুল বিল নিয়ে ইলন মাস্কের সমালোচনায় ক্ষোভ এবং হতাশা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সাথে বৈঠককালে সাংবাদিকদের তিনি বলেন, ইলনের সাথে তার বরাবরই অত্যন্ত সুন্দর সম্পর্ক ছিল, তবে এই সম্পর্ক ভবিষ্যতে থাকবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান। তিনি মনে করেন, ইলন এখন বিল নিয়ে বাজে মন্তব্য করলেও পরে তাকে নিয়েও সমালোচনা করবেন। তার বক্তব্যটা আমরা একটু শুনে আসতে চাই। But I'm very disappointed because Elon knew the inner workings of this bill better than almost anybody sitting here, better than you people. He knew everything about it. He had no problem with it. All of a sudden he had a problem, and he only developed the problem when he found out that we're going to have to cut the EV mandate, because that's billions and billions of dollars, and it really is unfair. We want to have cars of all types. Electric, we want to have electric, but we want to have a gasoline, combustion. We want to have different. We want to have hybrids. We want to have all. We want to be able to sell everything. And when that was cut, and Congress wanted to cut it, he became a little bit different, and I can understand that. But he knew every aspect of this bill. He knew it better than almost anybody, and he never had a problem until right after he left. And if you saw the statements he made about me, which I'm sure you can get very easily, it's very fresh on tape. He said the most beautiful things about me, and he hasn't said bad about me personally, but I'm sure that'll be next. But I'm very disappointed in Elon. I've helped Elon a lot. দুজনের দ্বন্দ্বের কারণটা অনেকের কাছে পরিষ্কার ছিল না, তবে প্রেসিডেন্ট আজকে কিছুটা সূত্র দিয়েছেন। ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ ইভি নিয়ে ইলন মাস্কের যে প্রকল্প, সেটির ব্যাপারে প্রেসিডেন্টকে পটাতে পারেননি কিংবা প্রেসিডেন্টকে তার মতো করে নিতে পারেননি ইলন মাস্ক, এটি বলছেন প্রেসিডেন্ট। তবে আমরা ঠিক জানি না ইলন মাস্ক এখন এই বিষয়ে কি বলবেন। আগের প্রতিক্রিয়ার ইলন মাস্ক বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অকৃতজ্ঞ, তিনি সহযোগিতা না করলে রিপাবলিকানরা এবার নির্বাচনে জিতত না। আমেরিকা এখন একটি নতুন রাজনৈতিক দল গঠন করা উচিত বলেও সোশ্যাল মিডিয়া পোস্টে মনে করেন ইলন। এদিকে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান বাণিজ্য যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার এই ফোন আলাপের সময় ট্রাম্প জানান, শি তাকে চায়না সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প উল্লেখ করেছেন যে তারা বাণিজ্য চুক্তি নিয়ে সৃষ্ট কিছু জটিলতা নিয়ে আলোচনা করেছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী 1.5 ঘন্টা ধরে চলা ফোন আলাপে তারা শুধু বাণিজ্য নিয়েই কথা বলেছেন। ট্রাম্প আরও বলেন, এই ফোন আলাপের ফলে উভয় দেশের জন্যই খুবই ইতিবাচক হবে। এদিকে চায়না রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ট্রাম্পের অনুরোধেই এই ফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে। এই সময় চায়নার পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের সংঘাত এড়াতে তাইওয়ান ইস্যু সতর্কতার সঙ্গে সামলাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন শি। আমরা এইসব বিষয়গুলো নিয়ে কথা বলবো TVN 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হিসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেভেল এসএল এর ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। কিছুটা বিলম্বে আমাদেরকে শুরু করতে হচ্ছে। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হলো, 12টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে 5টি দেশ ছিল, আরো নতুন 7টি দেশ যোগ হয়েছে। প্রথমবারও তিনি এটি দিয়েছিলেন, চরম বিতর্ক ছিল এবং বলা হচ্ছিল তার যেসব বিতর্কিত কর্মকাণ্ড ছিল তার মধ্যে অন্যতম এই ভ্রমণ নিষেধাজ্ঞা। তবে প্রথমবারেরটি অনেকটা মুসলিম ব্যান হিসেবে পরিচিত ছিল। এবার তিনি যে দেশগুলোকে ভ্যান করেছেন কিংবা যে দেশগুলোকে নিষেধাজ্ঞা দিয়েছেন, এটি আসলে আমেরিকার জন্য কি এমন লাভ হবে কিংবা কি এমন ক্ষতি হতে পারে? লাভ ক্ষতির চেয়ে যেটা আপনার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা আপনারা বলতে চাচ্ছেন জাতির নিরাপত্তার খাতিরে, এবং জাতির নিরাপত্তার খাতিরে সিরিয়াসনেস কতটুকু আছে, এটা আমার মনে হয় ওনার যে কনস্টিটিউয়েন্সি আছে, যে কনস্টিটিউয়েন্সি এক্সট্রিম রাইট উইং, ওদেরকে হ্যাপি করার জন্য এই জিনিসগুলো করছেন।
এর আগে যেটা আপনি বলেছেন যে প্রথমবার যেই 7টা দেশকে করা হয়েছিল, অল 7টা দেশেই প্রিডমিনেন্টলি মুসলিম কান্ট্রি ছিল, যেমন ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেন, 7টা ছিল। যার জন্য ওটা যখন কোর্টে গেছে, কোর্টে ওটা উনি জিততে পারেন না, এই জন্য যে এটাকে টার্গেট করা হয়েছে রিলিজিয়ানের ভিত্তিতে। এবার হোয়াইট হাউস একটু মোর কেয়ারফুল, তারা করেছে কি ওই 7টা থেকে 5টাকে নিয়েছে, ইরাক এবং সিরিয়াকে বাদ দেওয়া হয়েছে, আর বাকিগুলাকে নিয়েছে, তার সাথে অ্যাড করেছে আপনার আফগানিস্তান, চাদ, কঙ্গো, গিনি, মায়ানমার, ইরিত্রিয়া, হেইটি, এটাকে যোগ করছে, যোগ করে 12টা দেশ করেছে আর কি। এবং এই দেশগুলো সাথে এই এরা যে ইউনাইটেড নেশন আমেরিকাতে যে কোনো ধরনের সন্ত্রাস ঘটিয়েছে এর পিছনে ভিসাভিস দেখেন, গত সপ্তাহে যেটা হলো, একজন ইজিপশিয়ান যে কলোরাডোতে যেই সন্ত্রাস কাজটা করেছে, কিন্তু ইজিপ্টকে এতে বাদ দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা একটা আইসোলেটেড ইনসিডেন্ট বলে বলা হয়েছে আর কি। আমার মনে হয় গুরুত্বটা এটা বিশেষ করে ওনার ওই কনস্টিটিউয়েন্সিকে বোঝানোর জন্য, এবং এটা এটা কিন্তু এটা তো সমালোচনা হয়েছে, কারণ তবে এর আগের বার থেকে এবার ডিফারেন্সটা হলো আরেকটা, সেটা হলো এর আগের বার যারা পার্মানেন্ট রেসিডেন্ট ছিল তারা ইনভলভ ছিল, এবার কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট যারা তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু গতবার কোর্টে এই জিনিসটা নিয়ে কথা হচ্ছিল যে যারা আমেরিকার পার্মানেন্ট রেসিডেন্সি আছে তাদেরকে এতে করা হলো কেন, কোর্টে এটা অবজারভেশন দিয়েছে, এবার ওদেরকে বাদ দেওয়া হয়েছে। এবং খেলোয়াড় আপনার 2026-এ যারা অলিম্পিকে আসবে এবং সামার অলিম্পিকে 2028-এ আসবে, তাদেরকে তাদের ফ্যামিলিকে এখানে বাদ দেওয়া হয়েছে। কিন্তু পৃথিবীব্যাপী এটা সমালোচনা হয়েছে, যেমন স্ট্রেইট চাঁদের প্রেসিডেন্ট ইদ্রিস বলেছে যে সে আমেরিকানদের উপরেও ট্রাভেল নিষেধাজ্ঞা করেছে, কারণ সে বলেছে যে আমাদেরও তো একটা প্রেস্টিজ আছে, গর্ব আছে, রাইট, আমাদের তো সম্মান বোধ আছে, রাইট। সোমালিয়া অন্যরা মোর রিকনসিলিয়েটরি, সোমালিয়া বলেছে যে না, আমরা আলোচনা করতে চাই, এবং আপনার আফ্রিকান ইউনিয়নও বলেছে আমরা আলোচনার মধ্যে এটাকে সমাধান করতে চাই। কিন্তু হিউম্যান রাইট চিফ যে টার্ক বলছে যে দে আর কনসার্ন, এবং সিরিয়াসলি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে কমেন্টটা করেছে, ভেরি সিরিয়াস কমেন্ট, বলছে যে এটা ডিসক্রিমিনেটরি, এটা রেসিস্ট এবং এটা ক্রুয়েল, রাইট। ইউএস ডেমোক্রেটরাও এটা করেছে। আমার মনে হয় এখন ন্যাশনাল সিকিউরিটির কথা বললে তো আমরা এটা নিয়ে যুক্তিতর্ক করতে পারেন না, বুঝতে পারছেন, এই এমন একটা ইস্যু, সেন্সিটিভ ইস্যু। কিন্তু তেমন একটা তারাই বলতে পারবে, ইন্টারনাল বলতে পারবে কোন দেশ অ্যাকচুয়ালি কতটুকু ক্ষতি করতে পারে, রাইট। কোন ইরানিয়ান এখানে কিছু করছে কিনা বা অন্য কেউ করছে কিনা, রিসেন্টলি এরকম কোনো ঘটনা তো নাই, রাইট। বাট একটু নেওয়া আর কি, এটা মানে কনস্টিটিউয়েন্সিকে করা, তার কনস্টিটিউয়েন্সিকে একটু খুশি করা। আর 2 নম্বর হলো একটু কেয়ারফুল নেওয়া, যে আমার ক্ষমতা আছে, আমি এদেরকে করলাম, তোমরা রেকটিফাই করো, তোমরা তোমাদের ভেটিং প্রসেসটা উন্নত করো, তাহলে হয়তো এটা কেস বাই কেস এটা সমাধান করতে পারে। এটা কি গতবারের মতো শেষ পর্যন্ত টিকবে আদালতে, নাকি আদালতে গেলে আবার যেটা বললাম, গতবার যেরকম শুধু মুসলিম কান্ট্রি গুলো ছিল, সেই জন্য কোর্ট বলেছে না এটা তো ডিসক্রিমিনেটরি, বিকজ এবার একটু আফ্রিকান দেশগুলো আধিক্য দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা একটা, আর ইমিগ্রেন্টদেরকে করা হয়েছে, সুতরাং এটা হোয়াইট হাউস কেয়ারফুলি কিন্তু অর্কেস্ট্রেট করেছে দিস টাইম। সুতরাং দিস টাইম কোর্টে কেস হবে, বাট কি হবে সেটা বোঝা মুশকিল আর কি। তবে ইট ইজ বেটার দ্যান দি ওয়ান দ্যাট ইড আর্লিয়ার ইন টার্মস অফ লিগ্যাল ইস্যুতে। কিন্তু আপনার কাছে কি মনে হয় এই ব্যান করার পিছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তো একটা তিক্ত অভিজ্ঞতা আছে 2017 সালে, যে সেটি শেষ পর্যন্ত টিকানো যায়নি, এবং এটির মাধ্যমে অন্যান্য কাজগুলোতে জনপ্রিয়তা কিংবা বিভিন্ন ইস্যু কাজ করে রিপাবলিকানরা সমর্থন করে। এইবারের যে ইস্যু, সেটা কি রিপাবলিকানরা সমর্থন করছে কিংবা কোনো জনপ্রিয়তা পাওয়ার আশায় তিনি করেছেন, নাকি আসলে এই দেশগুলো আমাদের জন্য সন্ত্রাসী হুমকি হয়ে উঠতে পারে? সন্ত্রাসী যেটা বললাম, এটা তো ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারটা তো ইন্টারনাল ব্যাপার, আমাদের FBI, NCIA তারাই ভালো জানে, আমরা তো বলতে পারবো না, আমরা জেনারেল একটা কমেন্ট করতে পারি। তবে হ্যাঁ, রাজনৈতিক ভাবে এই ধরনের পদক্ষেপ গুলা সবসময় পপুলার নিজেদের দলের মধ্যে এবং সবার মধ্যে, এটা একটা পপুলার। সেটা একটা জিনিস হতে পারে যখন রাজনৈতিক যখন একটু কেওয়াস হচ্ছে, সেটাকে ডাইভার্ট করার জন্য এটা হতে পারে, রাইট। আমি মনে হয় ওটার একটা কারণ আছে আর কি। তবে আমি ওটা যেহেতু একজন সাধারণ নাগরিক হিসাবে, আমরা ইন্টারনাল কথা তো জানি না, কার কত সিকিউরিটি ব্রিফিং আমরা শুনি না, জানি না, প্রেসিডেন্ট জানে,
করতে পারে। তবে সাধারণভাবে রাজনৈতিকভাবে এটা কিন্তু এটা ক্ষতিকর কোনো পদক্ষেপ না প্রেসিডেন্টের জন্য, বরং রাজনীতির দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য, পপুলারিটি বাড়ানোর জন্য এটা একটা ভালো ঠিক। কারণ আপনার যে ওই যে ইয়েতে ট্যারিফে যে সমস্যাটা হয়েছে, জিনিসপত্রের দাম কিছুটা পড়েছে, ইনফ্লেশনের কথা চিন্তা ভাবনা করতে, তারপর বাজেটের কথা এখন বলবো না, যখন বাজেট আসবে তখন আলোচনা হবে, এই জিনিসগুলাকে হয়তো একটু সরিয়ে নেওয়ার জন্য। আর উনি তো ইউক্রেনে অত উনি ওখানে এখনো যাবো না, কারণ সেখানে অত উনি সাকসেস যতটুকু 48 আওয়ার্স এর মধ্যে করতে পারবে বলছে, বন্ধ করতে পারে না। এই সব জিনিসগুলো মিলে আমার মনে হয় এটা একটা পলিটিক্যালি সেফ একটা ডিসিশন হতে পারে বলে আপনি মনে করছেন। করিম চৌধুরী, আপনার কাছে যাব, একটা বিরতির পর ফিরে আপনার কাছে যেতে হবে। আপনার কাছে মূলত ইলন মাস্কের সঙ্গে প্রেসিডেন্টের সাম্প্রতিক যে সম্পর্কের রসায়ন এবং এতটা মুখোমুখি অবস্থা, অর্থাৎ প্রেসিডেন্ট শেষ পর্যন্ত তার রিয়াকশনগুলো জানাচ্ছেন, তিনি বলছেন তিনি অসন্তুষ্ট, ইলনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আছেও, এখন আর বলছে না, ছিল। এবং ইলন, তিনি আশঙ্কা করছেন যে ইলন তো আমাকে নিয়েও সামনে সমালোচনা করতে পারে। এতদিন বিল নিয়ে সে তো ওই বিলের পক্ষে ছিল, এই বিল যখন হচ্ছিল তখন সে জানতো, কিন্তু ইবি ইস্যুতে সে আমার সাথে এখন মতবিরোধ তৈরি হয়েছে, সে চলে গেছে, সে আমাকে নিয়ে সমালোচনা করতে পারে এবং আমি খুবই অসন্তুষ্ট, এইসব কথা তো বলছেন। উল্টো ইলন যে কথাগুলো বলছেন যে আমি যদি না চাইতাম তাহলে তিনি প্রেসিডেন্টই হতেন না, তিনি ইলেকশনে জিততেন না, তারা সেনেট কংগ্রেস হারিয়ে ফেলতো, সেনেটে 51-49 এই ব্যবধানে জিততো। অর্থাৎ তিনি বেশ প্রতিক্রিয়া দেখাচ্ছেন এবং তার যে সোশ্যাল মিডিয়া এক্সকে তিনি ব্যবহার করছেন। তাই আমরা বিরতির পরে এই বিষয়গুলো আপনার কাছে জানবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আলোচনায় আবারও স্বাগত। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি এবং করিম চৌধুরী। করিম চৌধুরী, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম বিরতির আগে, সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক কি নিয়ে আসলে লাগলো, এটি নিয়ে অনেক আলোচনা চলছে। এত গভীর বন্ধুত্ব, এত টাকা ইনভেস্ট, এত সম্পর্কের উত্থান পতন, অর্থাৎ এক ইলন মাস্ক তো অনেক কিছু ঘটিয়ে ফেলেছিলেন এবং টাইম ম্যাগাজিন মনে আছে যে তাকেই প্রেসিডেন্টের সিটে বসিয়ে দিয়েছিলেন। সেই ইলন মাস্ক তো গেলেনই, এখন সম্পর্কটা দিনে দিনে আরো খারাপ হচ্ছে। কি কারণ থাকতে পারে বলে আসলে আপনার কাছে মনে হয়, কিংবা এটা আসলে কোথায় গিয়ে দাঁড়াতে পারে? প্রথমতই আমি বলবো যে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের মাঝে যে বন্ধুত্বের বা যে একটা একত্রে কাজ করার, বন্ধুত্বের ঠিক বলবো না, এটা হলো একত্রে কাজ করার যে উদ্যোগ তারা সৃষ্টি করেছে এবং তারা যে একত্রে কাজ করেছে, এটা সম্পূর্ণ হলো কোনো আদর্শ ভিত্তিক নয়, এটা ছিল গিভেন অ্যান্ড টেকেন। আপনারা জানেন যে ইলন মাস্ক আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা সহ ফেডারেল গভর্নমেন্টের বিলিয়নস অফ ডলারের কন্ট্রাক্টর। সে বিশেষ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি খাতে সে তার ব্যবসা রয়েছে ফেডারেল গভর্নমেন্টের সাথে। সেটাকে সে টার্গেট করেছে ট্রাম্পের মতো একজন বুলিকে। যদি আপনার একটু পিছনে যায়, যদি আপনি জানেন যে প্রেসিডেন্ট শির সাথে একবার কথা বলার সময় ট্রাম্প বলছিল যে সবকিছু মিটে যাবে যদি সেই তাকে ইলেকশনে সহযোগিতা করে। জন বোল্টনের একটা বই আছে, দ্য রোম ইট হ্যাপেন্ড, একটা দ্রুততার পক্ষে সে শিখে বলছিল তাকে হেল্প করার জন্য, নির্বাচনে জয়ী হওয়ার জন্য। এটা গতবারের কথা বলছি, প্রথম ট্রাম্প। এবার সে ইলন মাস্কের সাথে কি চুক্তিতে আবদ্ধ হয়েছে সে আমরা জানি না, সেটা হয়তো কদিন পরেই ফাঁস হবে, ফাঁস হওয়ার সময় আসছে, আমরা আশা করছি সেটার জন্য। তবে এই সম্পর্কটা কোনো আদর্শভিত্তিক নয়, রাষ্ট্রীয় পদ্ধতি চেঞ্জ অথবা রাষ্ট্রের মানুষের জন্য কল্যাণে কোনো তাদের ঐক্য ছিল না। এই ঐক্যটা ছিল চলে বলে কলা কৌশলে যে কোনো ভাবেই তাকে নির্বাচিত করে আনা, এবং সেই ক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ক্লিয়ার একটা চিত্র পাওয়া যাচ্ছে তাদের মাঝে। কেননা দেখুন, সে যত $মিলিয়ন ইনভেস্ট করেছে ডোনাল্ড ট্রাম্পকে ইলেক্ট করে আনার জন্য, তার শুরুতে প্রথম 1 মাসেই তার চেয়ে বেশি ফেডারেল কন্ট্রাক্ট সে নিয়ে নিয়েছে, বিলিয়নস অফ ডলার্স অফ ফেডারেল কন্ট্রাক্ট ইন এডিশন টু দ্য এক্সিস্টিং কন্ট্রাক্ট ট্রাম্প তাকে ওপেন করে দিয়েছে। আমি একটু কথা বলি, ট্রাম্প এখন বলছে যে ইলেকট্রিক ভেহিকেল আমরা এই তার প্রতি যে আমাদের ভর্তুকি রয়েছে $7,500 করে পার ইলেকট্রিক ভেহিকেল, সেটা আমরা তুলে দিব এই হুমকির কারণে। ইলন মাস্ক ভেরি আপসেট। কয়দিন আগেই না আপনি বলছিলেন হি ইজ ওয়ান অফ দ্য ফাইন জিনিয়াস আমেরিকান, এবং
তার মতো অ্যাসেট আর হয় না, তাকে আপনারা দিয়েছেন এই গভর্নমেন্ট ইফিসিয়েন্সি ডিপার্টমেন্ট কি ডজের নেতৃত্ব দিয়েছেন, আনলিমিটেড পাওয়ার দিয়ে ডোনাল্ড ট্রাম্প দিয়েছিল তাকে এইসব তথ্য। এখন তার হাতে কিন্তু আমেরিকানদের সমস্ত তথ্য, আমেরিকার যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য, এমনকি ডিফেন্স সিস্টেমের যে টোটাল চিত্রটা ট্রাম্পের বদৌলতে কুইট ফর প্রো, এটাকে আমি বলবো, স্যার একটু ভালো করে বুঝাইতে পারবেন মহসিন ভাই, কুইট ফর প্রো আমার মনে হয় ডেফিনেশনের ভিতরেই পড়ে গেছে সব। সে কিন্তু আমাদের ডেটাগুলো, আমাদের স্বাস্থ্য খাত, আমাদের টেকনোলজি, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, এমনকি সামরিক যেটা টপ সিক্রেট, সেই জিনিসগুলো ইলন মাস্কের হাতে তুলে দেওয়া হয়েছে, যার ফলে ইলন মাস্ক ডাজ নট নিড এনি সাপোর্ট ফ্রম এনিওয়ান in the rest of his life or even beyond, because he has enough data to manipulate federal government and suppress our system. এখন যে জিনিসটা করছে সেটা হলো যে তার বিলিয়নস অফ ডলারের যে কন্ট্রাক্ট সে পেয়েছে, এটা কোনোভাবেই ট্রাম্প যতই হুমকি দেখ না কেন এটাকে সরাতে পারবে না, জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং ট্রাম্পের ক্ষমতা রক্ষার স্বার্থে। দুইটা কথা বললাম, জাতীয় নিরাপত্তা এবং ট্রাম্পের যে ক্ষমতা রক্ষা, দুইটাই কিন্তু অ্যাট্রিক্স যদি ইলন মাস্কের সাথে কথা বলে। আপনি দেখেন আজকে বলছে সে মানে বলির একটা সীমা থাকা উচিত, ইন্টেগ্রিটি, ডিগনিটি ইন পলিটিক্যাল পাওয়ার। আমেরিকার মতো একটা সর্বোচ্চ ক্ষমতাশীল দেশের প্রেসিডেন্ট হয়ে যখন বলে যে আমরা যখন তার ইভি ভেহিকেল সরাই নিতে বলছি, ভর্তুকি দিব না এবং আমরা ইভি ভেহিকেলকে নিরুৎসাহিত করব বিভিন্ন সুযোগ সুবিধার মধ্য দিয়ে, অন্যান্যতে গ্যাস বেসড কম্বাস্টিবল ভেহিকেল গুলোকে আমরা উৎসাহিত করবো, এতে এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে আমাদের ডোমেস্টিক। কিন্তু যে জিনিসটা সত্য কথা সেটা হলো হোয়াইট হাউসের কাছে একটা লাল ইভি ভেহিকেলে টেসলাতে চড়ে উনি উৎসাহিত করছিলেন প্রত্যেককে বাই করার জন্য কয়েকদিন আগে। হঠাৎ করে এখন উনি বলতেছে আমরা ইভি ভেহিকেল বন্ধ করব। উনি বললেন যে এই ট্রিপল বি, বিগ বিউটিফুল বিল, যেটা আমি ব্যক্তিগতভাবে আসলের পক্ষ থেকে যেখানেই কথা বলছি আমি এটাকে বলছি বিগ বান্ডলস অফ বুলশিট, is nothing there for you and I. It is just manipulating the numbers and creating some confusion among Americans, distracting the real bad work he is doing, like destroying our immigration system, destroying our middle class, those things. সে এগুলো করতেছে ওইসব বিগ বান্ডলস অফ বুলশিট দিয়ে। ওকে, আমি এটাকে বাজেট বলবো না, বিউটিফুল, বিগ বিউটিফুল বলবো। তো আমি আবারও ফিরে যাই, ডোনাল্ড ট্রাম্পের সাথে এলন মাস্কের আজকের যে বৈরী সম্পর্কের কথা আপনারা দেখছেন মিডিয়ার মাঝে, তার সাথে কখনোই ভালো সম্পর্ক ছিল না। এই সম্পর্কটা কোনো আদর্শের ভিত্তিতে সৃষ্টি হয় নাই। ওই সময়ে শুধুমাত্র গিভেন এন্ড টেকেন। আমি একটা এক্সাম্পল দিলাম, প্রেসিডেন্ট শিখেছে কি বলছিল প্রথম ইলেকশনের সময়, আমেরিকার স্বার্থে, আমেরিকার বিক্রির স্বার্থে হলেও আমাদের অ্যাডভার্সারির সাথে তার সম্পর্ক উন্নয়ন। সেটা জন বোল্টন, যে আমাদের জাতিসংঘে আমেরিকান রিপ্রেজেন্টেটিভ ছিল, জন বোল্টনের বইতে সেটা লেখা আছে। তারপরে সে দেখেন এই জিনিসটা ইলন মাস্কের সাথে তার সম্পর্কটা ছিল গিভেন এন্ড টেকেন। বুঝতে পারছি। আপনি মনে করছেন যে এই সম্পর্কটা আসলে এখন গিভেন টেকের জায়গাটা থেকে কোথাও ধাক্কা খেয়েছে এবং সম্পর্কটা আসলে আদর্শিক ছিল না এবং সেই কারণে হয়তো এখন হোঁচট খাচ্ছে সম্পর্কটাতে। আমি একটু প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আমরা জানি যে ইলন মাস্ক ডোজের দায়িত্ব নেওয়ার পর তার টেসলার শেয়ার পতন অর্থাৎ মুনাফার ক্ষতি হয়েছিল 71%, এবং নতুন করে যখন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আবারও বিভেদে জড়ালেন ক্ষতিগ্রস্ত হচ্ছে টেসলা। এই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই। টেসলার যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যে টাসেলটা হলো, সেই টাসেলটাতে 14% শেয়ার প্রাইস কমে গেছে, হুইচ ইজ tantamount to equal to approximately টেসলার যে টোটাল যে $1 trillion যেটা ছিল ওটা 16 billion ডলারে নেমে আসছে, রাইট? সো এটা প্রায় টেসলা লস $1.2 billion. ইট ইজ এ বিগ লস, মেবি টেম্পোরারি। এবং এটা আমি চৌধুরী সাহেবের সাথে আমি একমত যে এই তাদের যে রিলেশনশিপটা এটা আইডিওলজিক্যাল না। এই রিলেশনশিপটা ওই যে কুইট প্রো, যেটা তুমি আমাকে দাও আমি তোমাকে দিই, $250 million যেই ইলন মাস্ক খরচ করেছে ওনার ইলেকশন, সে পিছনে একটা যুক্তি আছে এবং কয়েক $1 billion সে নিয়ে নিছে। এইটা একটা কারণ
কারণটা শুধু $7,500 ব্যাপার না। $7,500 যেই এটা তবে এটার মধ্যে একটা কারণ আছে যে আপনি তেল এবং গ্যাস একটা লবি আছে, রাইট? সেই লবিটা তারা যদি আপনি ইলেকট্রিক ভেহিকেল উপর $7,500 এটা কমাই নেন, তাহলে মানুষ কিন্তু আবার তেল গ্যাস চলা ওই ভেহিকেল কিনবে। এতে করে বেশি তেল বিক্রি হবে এবং ওই যেসব কোম্পানি মোটর ভেহিকেল গুলো তৈরি করে ওরা লাভবান হবে। এখানে আমেরিকাতে কোনো লবিং এর ব্যাপার, এটার জন্য এলন মাস্ক, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আরেকটা জিনিস দেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প কোনোদিন কাউকে তার চেয়ে বেশি প্রমিনেন্ট দেখতে চান কোনদিন। আপনার মনে আছে 2017-এ অ্যান্থনি ফাউচি আর ব্রানন ওরা স্পটলাইটে এসে যাচ্ছিল, যখন এসে যাচ্ছে তখন তাদের সাথে কনফ্লিক্ট দেখা দিচ্ছে। কনফ্লিক্ট দেখাতে পারে অ্যান্থনি ফাউচি এখন এগেইনস্টে রয়ে গেছে, বাট ব্রানন ফিরে আসছে। তো এই ধরনের আর কি, যে এলন মাস্ক, ওই যে চৌধুরী সাহেব বললো না যে নাকি আপনি বলছেন যে তাকে মনে হচ্ছে সেই যে হোয়াইট হাউসের প্রেসিডেন্ট এত প্রমিনেন্টলি পেয়েছে, তার মানি আছে। দ্য ওয়ার্ল্ড রিচেস্ট ম্যান has a relationship with the world most powerful man. Two together, right? Now split is all give and take, number 1. Number 2, Elon Musk অনেক বেশি প্রমিনেন্সি পেয়ে যাচ্ছিল, এটা উনি পছন্দ করছে না, এটা রিপাবলিকানদের কেউ পিছনে পছন্দ করছিল না। এই দুইটা কারণেই মেজর। তবে এটা যে আমার মনে হয় দীর্ঘদিন এটা থাকবে না, তার মধ্যে রিকনসিলিয়েশন হবে। এই জন্য হবে যে আপনার স্পেস এক্স এর যে বিলিয়নস অফ ডলারের যে আপনার কন্ট্রাক্ট আছে পেন্টাগনের সাথে আর নাসার সাথে, রাইট? ওটাকে চট করে রিপ্লেস করতে পারবে না, রাইট? ওরা ন্যাশনাল সিকিউরিটির সাথে ইনভলভ। সুতরাং এখানে একটা রিকনসিলিয়েশন হবে, হয়ে ওই আবার সে তার যা পাওয়া দরকার সে ঠিকই নিয়ে নিবে। আর ওই যে থার্ড পার্টি যে করার যে একটা দিয়েছে আপনার থ্রেট, ওটাও কিন্তু তার টাকা আছে। হি ক্যান, তার 200 মিলিয়ন পিপল তার ফেসবুকে আছে এলন মাস্কের। হি ক্যান ক্রিয়েট ট্রাবল, রাইট? এই যে আপকামিং যে মিড টার্ম ইলেকশন আছে, এই মিড টার্ম ইলেকশনে তার কিছু বেশি ইনফ্লুয়েন্স আছে। মানে আপনার মনে হয় যে এই লড়াইটা মিড টার্ম পর্যন্ত যাবে না, তার আগেই আসলে আবার ব্যবসায়িক স্বার্থে কিংবা নিজেদের সাথে মিলমিশ হয়ে যাবে? বোথ মিউচুয়াল ইন্টারেস্ট, এখানে তো মিউচুয়াল ইন্টারেস্ট ইনভলভ। মিউচুয়াল ইন্টারেস্টের জন্য এটা একটা কিছু নেগোসিয়েশন সেটেলমেন্টে চলে আসবে। যার জন্য জি, করিম চৌধুরী আপনার কাছে জানতে চাই, সেটি হলো আজকে যখন জার্মানির চ্যান্সেলরের সাথে বৈঠক করছিলেন তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছিলেন প্রেসিডেন্ট যে মাঝে মাঝে মনে হয় যে রাশিয়া এবং ইউক্রেনকে যুদ্ধ করতেই দেওয়া উচিত। অর্থাৎ তারা যে আচরণ করছে, জানেন যে গতকালকে পুতিনের সঙ্গে তিনি কথা বলেছিলেন এবং সেই কথার পরে তিনি সতর্ক করেছেন যে রাশিয়া কিন্তু এখন আর ছাড়বে না, ইউক্রেনকে ড্রোন হামলা হয়েছে, সো ওরা পাল্টা প্রতিশোধ নেবে। কার পক্ষে আসলে কথা বলছেন, কিংবা প্রেসিডেন্টের অবস্থানটা আসলে কোথায়? তিনি কি মেডিয়েটরের ভূমিকায় আছেন? তিনি কি রাশিয়ার পক্ষে যাচ্ছেন, নাকি ইউক্রেনকে যেভাবে আমেরিকা সহযোগিতা করে আসছে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট কাজ করছেন? সংক্ষেপে শুনবো। দেখেন, ইউক্রেনের যুদ্ধের মানে স্বাধীনতা রক্ষার জন্য বাইডেন প্রশাসনের আন্ডারে আমেরিকা যেভাবে শক্তিশালী ভূমিকা রাখছে, সেই ক্ষেত্রে যদি আরেকটু শক্তিশালী করে ভূমিকা রাখা হতো প্রথম দিক থেকে, তাহলে ইউক্রেনের অবস্থাই হতো না। আমেরিকাও আমার দৃষ্টিতে, এটা আমার ব্যক্তিগত অভিমত, কোন দল বা এদেশের রাষ্ট্রীয় অভিমত না, আমার দৃষ্টিতে আমেরিকার অস্ত্রাগারে যে সমস্ত পুরাতন এক্সপায়ার্ড বেশ কিছু অস্ত্র ছিল বা সামরিক সরঞ্জাম ছিল, সেগুলোকে ব্যয় করার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে আমেরিকা নয়, সব পরাশক্তিগুলোই বিভিন্ন ধরনের সুযোগ খুঁজে, এবং সেটা একটা সুযোগ ছিল। আমেরিকা সত্যিকার অর্থে সমস্যার সমাধান করতে যায় নাই বা চায় নাই। যদি চাইতো তাহলে এটা অনেক আগেই ইজিলি হয়ে যেত। আমি একটা কথা বিশ্বাস করি, ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আসার একদিন বা 48 আওয়ার্সের মাঝে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, যুদ্ধ করবে সে, এবং ইচ্ছা করলে সে পারত। কিন্তু সেই ক্ষেত্রে সে একজন বন্ধু হারাতো রাশিয়াকে। রাশিয়ার বিরুদ্ধে অবস্থান করলে আমেরিকা, আমাদের বুট গ্রাউন্ডে থাকার দরকার ছিল। আমরা যে পরিমাণ সহযোগিতা করা দরকার সেটা করলেই রাশিয়ানরা অনেকটা মার্সেনারি পর্যন্ত আর জোগাড় করার সুযোগ পাচ্ছিল না। আপনি জানেন যে এখনো নেপাল, ভারত, উত্তর কোরিয়া বিভিন্ন দেশ থেকে তারা মার্সেনারি এনে যুদ্ধ ফ্রন্ট লাইনে চালাচ্ছে, এবং সেক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এটার পর্যায়ে একদম শেষ পর্যায়ে চলে রাশিয়া কিন্তু একদম হারার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল বাইডেন আমলে। ট্রাম্প আসার পরে রাশিয়া একটা সুযোগ পায়, আর কখনো ইন্টেলিজেন্স সাপোর্ট দেওয়া হচ্ছে না, কখনো মিলিটারি সাপোর্ট দেওয়া হচ্ছে না, কখনো সেই সাপোর্টগুলোকে কোঅর্ডিনেশন করা হচ্ছে না। মানে ফেল করার জন্য যে সমস্ত উপকরণ দরকার যুদ্ধের মাঠে, আমেরিকানরা সবকিছুই করছে,
এবং একটা জিনিসকে জেলেনস্কিকে হোয়াইট হাউসে ডেকে এনে যে অপমান অপদস্থ আমেরিকার ইতিহাসে হোয়াইট হাউসে কোনো স্টেট হেডকে এর আগে এভাবে নোংরাভাবে নোট কন্ডাক্ট কেউ করে ট্রাম্প ছাড়া করে, সেক্ষেত্রে পরে আপনি আবার লোকজন দিয়ে কনভিন্স করে তার দেশের মিনারেলকে নিয়ে আসার জন্য চুক্তি করবেন। এখন উপর দিয়ে আমার তো ধারণা হচ্ছে উপরটা রাশিয়ার সাথে কথা হচ্ছে, কিপ ইউর প্রেসার অন, let me take care of the whatever the asset under the ground. So সেটা আমি বলবো যে কথাটা বলছে সেটা হলো রাশিয়াকে যদি বলতো যে you are crossing the line, you are interfering with the independent country and you cannot do it, you should not do it, we will protect, we will stand by our ally. এটা কিন্তু বলা হয়নি, বরং মিডিয়াতে যে সংবাদটা শেষ ছড়াচ্ছে সেটার জন্য অল্প একটা নায়বিক প্রেসার সৃষ্টি হবে যে সমস্ত দেশপ্রেমিক যোদ্ধা আপনার এই দেশটার স্বাধীনতার জন্য, ইউক্রেনের স্বাধীনতার জন্য জীবন দিচ্ছে। অতএব আমি বলবো যে আমেরিকা তার অবস্থান থেকে অনেক দূর সরে আসছে এবং ইকোনমির দিকেই ছাড়ছে, শুধুমাত্র ইকোনমিক ইন্টারেস্ট যেখান থেকে সাক করা যায় সেখানে। আপনি একটা জিনিস দেখেন, আজকে অনেক লম্বা ধরনের কথা হয়েছে প্রেসিডেন্ট শি এর সাথে চাইনিজ, আমরা সে বিষয়ে হয়তো আসবো, কিন্তু এই যে গিভেন এন্ড টেকেন এর মধ্য দিয়ে আপনি এখন নাম্বার ম্যানিপুলেশন করছেন যে আপনার ইনকাম ট্যাক্স এত বিলিয়ন ডলার বেড়ে গেছে, কোথায় পাচ্ছে? এখন তো আসেই নাই, কোথায় থেকে পাচ্ছেন আপনি? কিন্তু এটা যখনই পোর্ট থেকে ক্রস করে এই পণ্যগুলো আসবে আমাদের কি অবস্থা হবে নাবিশ্বাস, সেটা কিন্তু কেউ বলছে না। বুঝতে পারছি। আমরা আসলে আজকে আর খুব বেশি সময় দিতে পারছি না, আমাদের সময় শেষ হয়ে গেছে। প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। করিম চৌধুরী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সময় এবং মতামতের জন্য। দর্শক যারা দেখছিলেন সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।